সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড ইনফরমেশনে তোমাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক কায়বর্গ পরীক্ষা নিয়ে আলোচনা করব। প্রায় প্রতি বছরই কায়বর্গ হতে প্রশ্ন এসে থাকে। তো আলোচনার শুরুতে দেখে নেওয়া যাক কায়বর্গ পরীক্ষা কী। তো কায়বর্গ পরীক্ষায় দুই বা ততোধিক গুণগত চলকের মধ্যে যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের যথার্থতা নির্ণয়ের একটি পরীক্ষা। তাহলে কায়বর্গতে আমরা সবসময় গুণগত চলকের মধ্যেকার যে সম্পর্ক আছে সেই সম্পর্কটা কীরূপ সেটা নির্ণয় করব। তো কায়বর্গকে গ্রিক অক্ষর কায়বর্গ বা কাই স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয়। তো অনেকে এটাকে এক্স বলো, আসলে এটা এক্স না, এটা গ্রিক অক্ষর কাই। তো কায়বর্গ নির্ণয়ের সূত্র হলো সামেশন ও মাইনাস ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই। তো এখানে ও হলো পর্যবেক্ষণকৃত গণসংখ্যা। তো সাধারণত পরীক্ষার প্রশ্নপত্রে এই ও বা পর্যবেক্ষণকৃত গণসংখ্যা দেওয়া থাকে, আর ই হলো প্রত্যাশিত গণসংখ্যা। তো প্রত্যাশিত গণসংখ্যা পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া থাকে না, তোমাকে সেটা নির্ণয় করতে হবে। তো এই হলো কায়বর্গ নির্ণয়ের সূত্র। তো এখন আমরা বরাবরের মতো দেখে নিব পরীক্ষার প্রশ্নপত্রে এ সম্পর্কিত প্রশ্নটি কীরূপে থাকতে পারে। Subscribe now and press the bell icon. Never miss an update. তো দেখো প্রশ্নটি, নিম্নের উপাত্ত ব্যবহার করে শিশুদের সর্দি জ্বর রোধে সাধারণ সিরাপ ও অ্যান্টিবায়োটিক সিরাপের কার্যকারিতার মধ্যে তাৎপর্যপূর্ণ সম্পর্ক আছে কি না তা 1% সংশয় মাত্রায় পরীক্ষা করো। তাহলে দেখো এখানে দুইটা সিরাপ, সাধারণ সিরাপ একটা আর অ্যান্টিবায়োটিক সিরাপ একটা, এই দুইটার কার্যকর, ক্ষতিকর ও ফলপ্রসূ এই তিনটা তথ্য দেওয়া হয়েছে। তো এই যে সাধারণ সিরাপ এবং অ্যান্টিবায়োটিক সিরাপের যে কার্যকারিতা, তাদের মধ্যে তাৎপর্যপূর্ণ সম্পর্ক আছে কিনা সেটা 1% সংশয় মাত্রায় পরীক্ষা করতে বলছে। তো চলো আমরা এই অঙ্কটির সমাধান করি। তো এই অঙ্কটি সমাধান করার পূর্বে আমি বলবো, যারা তোমরা গত ভিডিওতে সহসম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে টি টেস্ট কীভাবে করা হয়েছে সেই ভিডিওটি দেখোনি, তোমরা আগে ওই ভিডিওটি দেখে আসো, তাহলে আজকের এই ভিডিওটি বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। আর ওই ভিডিওটির লিংক আমি এখানে দিয়ে রাখতেছি, তো তোমরা এখানে ক্লিক করলেই ওই ভিডিওটি সরাসরি দেখতে পারবা। তো চলো এই অঙ্কটির সমাধান করি। তো লেখো সমাধান। তো সমাধানের শুরুতে দেখো এটা একটা টেস্ট অফ হাইপোথিসিসের একটা অঙ্ক। তো টেস্ট অফ হাইপোথিসিসের অঙ্ক যখন আমরা করব বা টেস্টের যখন আমরা অঙ্ক করব তখন দুইটি অনুমান ধরে নিতে হয়, যেটা আমরা টি টেস্টেও করেছিলাম। তো দেখো আমরা ধরে নিলাম নাস্তি কল্পনা H0 বা H0 সমান, প্রশ্নে তো দেখো সাধারণ সিরাপ ও অ্যান্টিবায়োটিক সিরাপের কার্যকারিতার মধ্যে তাৎপর্যপূর্ণ সম্পর্ক নাই। আর অল্টারনেটিভ পরীক্ষা বা বিকল্প পরীক্ষা H1 সমান আমরা ধরে নিলাম শিশুদের সর্দি জ্বর রোধে সাধারণ সিরাপ ও অ্যান্টিবায়োটিক সিরাপের কার্যকারিতার মধ্যে তাৎপর্যপূর্ণ সম্পর্ক আছে। তো আমরা দুইটা অনুমান ধরে নিলাম। তো এখন আমরা কাই স্কোয়ার বা কায়বর্গ নির্ণয় করব। তাই দেখো কায়বর্গ নির্ণয়ের সূত্র আমি তোমাদেরকে আগেই বলেছি, আবারও অঙ্ক শুরুর আগে দেখাচ্ছি। যে দেখো ও মাইনাস ই, তাহলে ও হইল পর্যবেক্ষণকৃত গণসংখ্যা। তাই প্রশ্নে যে গণসংখ্যাগুলো দেওয়া আছে সেগুলো হলো ও। তাহলে এখন আমাদেরকে ই নির্ণয় করতে হবে। তো দেখো আমরা ই বা প্রত্যাশিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করতে পারি। তো ই বা প্রত্যাশিত গণসংখ্যা নির্ণয় করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে থেকে আমার কাছে যে পদ্ধতিটি সবচেয়ে সোজা বলে মনে হয় আমি সেই পদ্ধতিতে অঙ্কটি করাচ্ছি, তোমরা অন্য পদ্ধতিতেও করতে পারো। তো দেখো অঙ্কে যেভাবে প্রশ্নটি দেওয়া আছে ঠিক সেভাবে আমরা ছক বা টেবিলটা তুলে নেব। এরপরে আমরা একটা কলাম এবং একটা অতিরিক্ত রো টেনে নিব। তাহলে টেনে নিলাম, এখানে লেখো মোট আর এপাশেও লেখো মোট। তো মোট মানে এই তিনটা এখানে যোগ করো,
যোগ করে এখানে বসাও 164, তারপর একটা যোগ করো, করে এখানে বসাও। আর এই পাশেও তোমরা যোগ করো, তাহলে কার্যকারিতা যদি যোগ করো 193, ক্ষতিকর হলো 45, আর ফলপ্রসূ হলো 93। তাহলে এই দুইটা যদি যোগ করো তোমার, তাহলে আসবে 331। এরপর যে ভ্যালুগুলো দেওয়া আছে, এই ভ্যালুগুলোর আমরা একটা করে নাম দেব। তাহলে নাম দাও, এটা এ, এটা বি, তারপর একটা সি, তারপর একটা ডি, তারপর একটা ই, তারপর একটা এফ। তো আমি কলাম অনুসারে দিলাম, তোমরা ইচ্ছা করলে রোর এদিক দিয়েও দিতে পারো, এ বি সি, এদিকে ডি ই এফ, যেদিকে খুশি তুমি সেভাবেই দিতে পারো। তো এরপর তাহলে এটা হলো C1, এটা হলো C2, আর এটা হলো C3। আর এই পাশে দেখো, এটা R1, এটা R2, আর এটা হলো মোট। তাহলে মোট গণসংখ্যা n সমান 331। তাহলে আমরা এই প্রথমে অঙ্ক শুরুর পূর্বেই এভাবে আমরা ছকটাতে কাজ করে নেব। এরপর দেখো, এই যে প্রথম যে দৃশ্যমান গণসংখ্যা 104 অর্থাৎ এই 104 বা এ সেলটি দেখো প্রথম রো R1 এবং প্রথম কলাম C1 এর সঙ্গে সংযুক্ত। তাহলে লেখো C1 এবং R1 এর সাথে যুক্ত সেল। তাহলে C1 এবং R1 এর সাথে যুক্ত সেল হচ্ছে কোনটা? এই এই এ এর জন্য প্রত্যাশিত গণসংখ্যা। তো প্রত্যাশিত গণসংখ্যা নির্ণয়ের সূত্র হলো, এখানে লেখো C1 R1, অর্থাৎ যার সঙ্গে যুক্ত থাকবে সেটা লিখতে হবে C1 R1, আর নিচে ডিভাইডেড বাই n। তাহলে এটা হলো প্রত্যাশিত গণসংখ্যা নির্ণয়ের সূত্র। তো এখন তুমি যদি C1 এর এবং R1 এর মান বসায় দাও, তাহলে C1 হলো, দেখো এই যে C1 হলো 193, আর R1 হলো 164, আর নিচে n হলো 331। তো 331 বসায় দাও, দিয়ে তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে গুণ ভাগ করো, তাহলে এর ফলাফল আসবে 95.62। আচ্ছা, আমি প্রতিটা অঙ্কের ক্ষেত্রে দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিয়েছি, তোমরাও 2 ঘর নিয়ে করো। তারপর একটা দেখো, আমরা যদি এখন বি সেল ধরি, তাহলে বি সেল দেখো যুক্ত আছে C1 এবং R2 এর সঙ্গে। তাহলে দেখো C1 এবং R2 এর সাথে যুক্ত সেল বি এর প্রত্যাশিত গণসংখ্যা। তাহলে আগের মতোই সূত্র, তাহলে যাদের সঙ্গে যুক্ত আছে তাদেরকে লিখতে হবে উপরে C1 R2, আর নিচে n। তো C1 এর মান কত? দেখো 193, আর R2 এর মান হচ্ছে 167, আর নিচে n হলো 331। এটাকে যদি ক্যালকুলেটর দিয়ে তোমরা গুণ ভাগ করো, তাহলে তোমার রেজাল্ট আসবে 97.37। এরপরেরটা দেখো, এই সি সেলটি যুক্ত আছে C2 এবং R1 এর সঙ্গে। তাহলে এভাবে লেখো C2 এবং R1 এর সাথে যুক্ত সেল। তাহলে এটার সঙ্গে যুক্ত সেল কোনটা? এই যে C। তাহলে C এর প্রত্যাশিত গণসংখ্যা ওই একই সূত্র। তাহলে সূত্র লেখো এখানে C2 R1, তাহলে উপরে হচ্ছে C2 R1 আর নিচে হচ্ছে n। দেখো C2 এর মান হচ্ছে 45, আর R1 এর মান হচ্ছে 164, আর নিচে n 331। n সবার একই। তাহলে এটাকে যদি গুণ ভাগ করো, তাহলে তোমার রেজাল্ট আসবে 22.29। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে প্রত্যাশিত গণসংখ্যা বের করতেছি। তো সময় বাঁচানোর জন্য আমি আর বাকি এই ডি, ই এবং এফ সেলের প্রত্যাশিত গণসংখ্যা আমরা কিভাবে বের করব সেটা তোমরা নিজেরা বের করে নাও। আমি এখানে অঙ্কে দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা মিলাই নাও সময় বাঁচানোর জন্য, আর আমি এগুলো ব্যাখ্যা করলাম না। তাহলে দেখো অঙ্কে আমাদের দেওয়া আছে দৃশ্যমান গণসংখ্যা ও এবং প্রত্যাশিত গণসংখ্যা আমরা ই পেলাম। এখন আমাদেরকে এই সূত্র অনুসারে ছক সাজিয়ে নিতে হবে এবং ছক মোতাবেক আমাদেরকে কাই বর্গ নির্ণয় করতে হবে। তো চলো এখন আমরা কাই বর্গ নির্ণয় করি। তাহলে এখানে লেখো কাই বর্গ বিশ্লেষণী ছক প্রস্তুত। তাহলে এখন আমরা আমাদের যে সূত্র আছে সেই সূত্র অনুসারে ছকটি তৈরি করে নেব।
তাহলে প্রথমে আছে ও, তাহলে প্রথমে লেখো ও বা দৃশ্যমান গণসংখ্যা। অঙ্ক দেখে দেখে আমরা দৃশ্যমান গণসংখ্যাগুলো বসাই নেব। এরপর লেখো ই বা অবজেক্টিভ ভ্যালু। তাহলে 104-এর জন্য আমরা প্রত্যাশিত গণসংখ্যা কত পাইছি সেটা আমরা দেখি আগে। তাহলে দেখো 104 বা এ সেলের জন্য আমরা প্রত্যাশিত গণসংখ্যা পেয়েছি 95.62, আর বি সেল অর্থাৎ 89-এর জন্য আমরা প্রত্যাশিত গণসংখ্যা পেয়েছি 97.37। তাহলে আমরা এদের সঙ্গে মিল রেখে এদের প্রত্যাশিত গণসংখ্যাগুলো এখন আমরা ছকে লিখব। তাহলে 104-এর জন্য আমরা পেলাম 95.62, আর 89-এর জন্য পেলাম 97.37। এখন আমরা দেখব 20-এর জন্য আমরা প্রত্যাশিত গণসংখ্যা কত পেলাম। দেখো তাহলে 20 অর্থাৎ সি সেলের জন্য আমরা প্রত্যাশিত গণসংখ্যা পেলাম 22.29, আর ডি সেলের জন্য প্রত্যাশিত গণসংখ্যা পেলাম 22.7। তাহলে এখানে লিখলাম 22.29, আর এটাতে হবে 22.7। এভাবে 40 এবং 53-এর জন্য কত প্রত্যাশিত গণসংখ্যা পেলাম সেগুলো আমরা লিখে দেব। তো এখন সূত্রে দেখো ও মাইনাস ই, অর্থাৎ এখন ও থেকে ইকে বিয়োগ করতে হবে। তাহলে আমরা টেবিলে একটা কলাম করব, যেই কলামটাতে থাকবে ও মাইনাস ই। তো এখানে লেখো ও মাইনাস ই। তাহলে ও থেকে ই বিয়োগ করতে হবে। তাহলে 104 থেকে 95.62 যদি বিয়োগ করো তাহলে বিয়োগফল আসবে 8.89। 89 থেকে 97.37 যদি বিয়োগ করো তাহলে বিয়োগফল আসবে -8.37। তো এভাবে তোমরা ও কলামের সঙ্গে ই কলাম বিয়োগ করো। বিয়োগ করলে তোমাদের ফলাফলগুলো এরকম আসবে। তোমরা খাতায় করে আমার সঙ্গে মিলাই নাও। এরপর দেখো, যাদের মনে আছে ভালো, আর যাদের মনে নেই তারা দেখে নাও সূত্রে। এরপর আছে ও মাইনাস ই হোল স্কোয়ার। এখানে একটা কলাম করো ও মাইনাস ই হোল স্কোয়ার, অর্থাৎ এই যে 8.89-কে 8.89 দিয়ে গুণ করতে হবে। তাহলে তুমি ক্যালকুলেটর দিয়ে গুণ করো 8.89 গুণন 8.89, গুণ করলে তোমার এখানে ফলাফল আসবে 70.22। তারপরেটাতে গুণ করো -8.37 গুণন -8.37, গুণ করলে তোমার ফলাফল আসবে 70.05। তাহলে এইভাবে তোমরা প্রতিটি সংখ্যাকে দুইবার লিখে গুণ করো। গুণ করলে এখানে তোমাদের রেজাল্টগুলো আসবে এরকম। এরপর সূত্রে দেখো ও মাইনাস ই হোল স্কোয়ারকে ই দিয়ে ভাগ করা হয়েছে। তাহলে এখন আমরা ও মাইনাস ই হোল স্কোয়ারে যা পেলাম তাকে আমরা প্রত্যাশিত গণসংখ্যার যে সংখ্যাটি পেয়েছি সেটা দিয়ে আমরা এখন ভাগ করব। তো তার আগে এখানে একটা ও মাইনাস ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই এরকম একটা কলাম তৈরি করে নেব। তাহলে এখানে লেখো ও মাইনাস ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই। আচ্ছা, এখানে নিচে না দিয়ে এভাবে ভাগ চিহ্ন দিয়ে করলেও হবে। ভাগ করো 70.22, এইটা হলো আমাদের ও মাইনাস ই হোল স্কোয়ার, আর ই হলো 95.62। তাহলে এটা দিয়ে যদি ভাগ করো তাহলে তোমার ফল আসবে 0.73। পরেরটাতেও একই, এই 70.05-কে যদি 97.37 দিয়ে ভাগ করো তাহলে ফলাফল আসবে 0.71। তাহলে এভাবে তোমরা এই কলামটিকে এই ই কলাম দিয়ে ভাগ করো। ভাগ করলে তোমাদের ফলাফলগুলো আসবে এরকম। আমার সঙ্গে তোমরা মিলাই নাও। এরপর কি করতে হবে, এটাকে সামেশন করতে হবে। সামেশন মানে আমরা জানি এই ঘরটাকে যোগ করতে হবে। তাহলে এখানে লিখে নাও সামেশন ও মাইনাস ই হোল স্কোয়ার ডিভাইডেড বাই ই সমান, তাহলে এটাকে যদি যোগ করো তাহলে যোগফল আসবে 3.47। তাহলে আমরা কাই বর্গ পেলাম 3.47। তো আমরা কাই বর্গ নির্ণয় করলাম। এখন আমরা দেখি এদের সম্পর্কের যথার্থতা আছে কিনা। তো যথার্থতা নির্ণয় করার জন্য ঠিক টি টেস্টের মতোই এখন আমরা এখানে লিখব সংশয় মাত্রা। তাহলে সংশয় মাত্রা দেখো প্রশ্নে দেওয়া আছে। তাহলে দেখো প্রশ্নে দেওয়া আছে সংশয় মাত্রা 1%, আর টি টেস্টের যে অঙ্কটি করিয়েছি সেখানে কিন্তু আমি দিয়ে রেখেছিলাম 5%। তো এখানে প্রশ্নে যা দেওয়া থাকবে তোমরা ঠিক তাই লিখবা। তাহলে এখানে আমরা লিখলাম সংশয় মাত্রা 1%। তারপরে লেখো বিযুক্তি মাত্রায়, মাত্রা বানান ভুল হয়ে গেছে তোমরা ঠিক করে নেবা, বা স্বাধীনতার মাত্রা। এখানে
কোনো কোনো বইতে ডিএফ লেখা আছে, তুমি ডিএফ লিখতেও পারো, নাও লিখতে পারো। ডিএফ অর্থ ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম অর্থাৎ স্বাধীনতা মাত্রা। তাহলে ডিগ্রি অফ ফ্রিডম নির্ণয়ের সূত্র হচ্ছে কাই বর্গর ক্ষেত্রে r-1 গুণন c-1। আর অর্থাৎ রো বিয়োগ 1 আর সি অর্থ কলাম, তাহলে কলাম বিয়োগ 1। তাহলে দেখো যে আমাদের অঙ্কটা, এই অঙ্কে কলাম কিন্তু দেওয়া আছে একটা, দুইটা, তিনটা, আর দেওয়া আছে কিন্তু একটা, দুইটা, অর্থাৎ রো দেওয়া আছে দুইটা, কলাম দেওয়া আছে তিনটা। তাহলে এখন আমরা সূত্রে মানগুলো বসাবো। তাহলে আর এর জায়গায় হবে 3 আর -1 গুণন সির জায়গায় আমরা লিখবো 2 আর এই বিয়োগ 1। তাহলে এখানে যদি বিয়োগ করো 3 বিয়োগ 1 সমান 2, আর এখানে 2 বিয়োগ 1 সমান 1। তাহলে আমরা এখানে লিখবো 2 গুণন 1, 2 গুণন 1 সমান 2। তাহলে এখানে আমরা বিযুক্তি মাত্রা বা স্বাধীনতার মাত্রা পেলাম 2। তাহলে লেখো উল্লেখিত সংশয় মাত্রায় এবং বিযুক্তি মাত্রায়, অথবা এটাও লিখতে পারো, যদি এটা না লেখো তোমরা উল্লেখিত সংশয় মাত্রা ও বিযুক্ত মাত্রায় না লিখে যদি আবার লিখতে চাও লিখতে পারো সংশয় মাত্রা 1 এবং বিযুক্তি মাত্রা 2-এ কাই স্কোয়ার এর সংকট মান বা টেবিল মান। তাহলে দেখো এখন টেবিল মান তোমাদেরকে বের করতে হবে। তাহলে টেবিল মান তোমরা কিভাবে পাবা? দেখো তোমাদের প্রতিটি পরিসংখ্যান বইয়ের শেষে একটা টেবিল দেওয়া আছে, আমি এখানে তোমাদের জন্য টেবিলটা দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা টেবিল মান বের করবা এবং পরীক্ষার হলেও তুমি এই টেবিলটা ফটোকপি করে নিয়ে যেতে পারবা। তাহলে 1 সংশয় মাত্রা এবং বিযুক্ত মাত্রা 2-এ দেখো টেবিল মান আমি কিভাবে বের করতেছি। তাহলে দেখো এই যে এইখানে ঘর আছে, ঠিক টি টেস্টের মতোই এখানে আমরা ধরব বিযুক্তি মাত্রাটা। তাহলে বিযুক্তি মাত্রা কত আছে আমাদের? 2। তার মানে এইদিকে আমরা যাব 2 ঘর। আর উপরে দেখো সংশয় মাত্রা। সংশয় মাত্রা দেখো এখানে কত কত আছে, 20%, 10%, 5%, 2%, এই দেখো 1%। তাহলে এই ঘরটাতে আমাদেরকে বের করতে বলছে। তাহলে এই 1% না দিয়ে পরীক্ষায় কিন্তু 0.01-ও থাকতে পারে। 0.01 মানেই কিন্তু 1%, এটা তোমাকে বুঝে নিতে হবে। তাহলে দেখো এই যে তাহলে 2 বিযুক্ত মাত্রা হলো এই ঘরে, আর তাহলে এই ঘরে তুমি যদি আসতে থাকো তাহলে এই যে এখানে আমরা পাচ্ছি সংশয় মাত্রা এই জায়গায় পাচ্ছি। তাহলে 2 দিক দিয়ে যেখানে মিলবে সেখানকার মানটাই হচ্ছে তোমার টেবিল মান। তাহলে এখানে আমরা টেবিল মান পেলাম 9.21। তাহলে উল্লেখিত সংশয় মাত্রা ও বিযুক্ত মাত্রায় কাই স্কোয়ারের সংকট মান বা টেবিল মান আমরা পেলাম 9.21। তাহলে দেখো নির্ণীত মান পেলাম আমরা 3.47 আর টেবিল মান আমরা পেলাম 9.21। তাহলে কি দাঁড়াচ্ছে যে নির্ণীত মান অপেক্ষা টেবিল মান বড়। তাহলে এখানে আমরা এটা লিখছি যে কাই স্কোয়ারের নির্ণীত মান অপেক্ষা কাই স্কোয়ারের সংকট মান বা টেবিল মান বড়। যদি টেবিল মান বড় হয় তাহলে নাস্তি কল্পনা বা H0 গ্রহণযোগ্য আর H1 বাতিল বা বর্জনীয় হবে। আর যদি নির্ণীত মান বড় হতো তাহলে H0 বা নাস্তি কল্পনা বাতিল হতো, H1 গ্রহণীয় হতো। তাহলে এই অঙ্কে আমাদের H0 বা নাস্তি কল্পনা গ্রহণযোগ্য হয়েছে। তো নাস্তি কল্পনা যদি গ্রহণযোগ্য হয় তাহলে দেখো নাস্তি কল্পনায় আমরা কি লিখেছি, শিশুদের সর্দি জ্বর রোধে সাধারণ সিরাপ ও অ্যান্টিবায়োটিক সিরাপের কার্যকারিতার মধ্যে কোনো তাৎপর্যপূর্ণ সম্পর্ক নেই। তাহলে এই নাস্তি কল্পনা বা এটা গ্রহণযোগ্য হলো, এই কথাটাই ওখানে লিখব। তাহলে দেখো লিখলাম আমি ওই কথাটায়, অর্থাৎ শিশুদের সর্দি জ্বর রোধে সাধারণ সিরাপ ও অ্যান্টিবায়োটিক সিরাপের কার্যকারিতার মধ্যে তাৎপর্য কোনো সম্পর্ক নেই। তো বন্ধুরা, এই হলো তোমাদের কাই স্কোয়ারের অঙ্কটি যদি তোমরা বুঝতে না পারো তাহলে ভিডিওটি আবার দেখো, তাতেও যদি বুঝতে না পারো তাহলে তোমরা আমাকে লিখে জানাও। আর তোমাদের বইতে যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করো, সেগুলো প্র্যাকটিস করতে গিয়ে কোনো সমস্যা হলে তোমরা কমেন্টস বক্সে লিখে জানাও, আমি দ্রুত সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।